ড্রামা শুরু হয় চাই নামের এক স্কুল ছাত্রীকে দেখিয়ে। তার জীবনের সবচেয়ে বড় আনন্দ আর নেশা হলো টেবিল টেনিস খেলা। সেই খেলার জন্য এতটাই পাগল যে খাওয়া দাওয়া ছেড়ে দিনরাত শুধু খেলতেই যায়। একটা কম্পিটিশনে তাকে খেলতে দেখা যায়, যেখানে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। তার কোচ বন্ধু হান আর তার দাদু সবাই তাকে চিয়ার করছিল। মজার ব্যাপার হলো তার দাদু সাধারণত কাউকেই পছন্দ করে না, কিন্তু চায়ের জন্য তার ভালোবাসাটাই ছিল আলাদা রকমের। তবে সমস্যা হলো খেলার মাঝে হঠাৎ চায়ের পায়ে মারাত্মক চোট লাগে। সে কোচকে অনুরোধ করে যেন তাকে একটু বিশ্রাম দেওয়া হয়, কিন্তু দাদু আর বন্ধুদের সামনে সে নিজের ব্যথা লুকাতে চায় যাতে তারা চিন্তা না করে। ও বলে যে সে বাথরুমে যাচ্ছে। এদিকে বাথরুম থেকে ফিরতে দেরি হওয়ায় রেফারি মনে করে যে সে সময় নষ্ট করছে। রেফারি বলে যে খেলার নিয়ম মানা উচিত। তখন দাদু রেফারিকে বোঝাতে চায়, কিন্তু তার স্টাইলটা ছিল একদম অন্যরকম। সে রেফারিকে বলে যে আরাম করো, মাথা ঠান্ডা রাখো আর একটা সিগারেট খাও। দাদুর এই অদ্ভুত কথায় রেফারি আরো চটে যায় আর জাইকে ডিসকোয়ালিফাই করে দেয়। পরে লিন বাথরুমে গিয়ে দেখে যে চাই মেঝেতে পড়ে আছে আর সিনটি এখানেই কাট হয়। পরে কয়েকদিন পরের সিন দেখানো হয়। দেখা যায় যে স্কুলে চায়ের জনপ্রিয়তা ছিল প্রচুর। করিডোর দিয়ে যাওয়ার সময় সবাই তাকে দেখে হাসিমুখে কথা বলে। চায়ের স্বভাব খুব চনমনে আর মিশুক প্রকৃতির, তার মধ্যে কোনো অহংকার নেই। অন্যদিকে লিনকে দেখলে মনে হয় ও শুধু খাওয়ার জন্যই বেঁচে আছে, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। তবুও তার ফিগার একদম পারফেক্ট ছিল। মনে হতো যে তার মধ্যে হয়তো স্পেশাল কোনো কিছু আছে, যার কারণে কোনো জিম ছাড়াই এত খাওয়ার পরও সে নিজেকে পারফেক্ট রাখতে পারছে। পিটি ক্লাসে লিনের খুব বেশি নড়াচড়া দেখে টিচার তাকে দুটো লাফ দিতে বলে, আর লিন এমন ভাবে লাফ দেয় যে যেন কোনো কমেডিয়ান সিনের দৃশ্য করছে সে। সবকিছু একেবারে ওলট পালট হয়ে যায়। এরপরের সিনে জং নামের এই ছেলেটিকে দেখানো হয়। সেই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। টিচার তার ফাইল দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ আগের স্কুলে জং খুব পপুলার ছাত্র ছিল আর খুব ভালো স্টুডেন্টও ছিল। টিচার তাকে জিজ্ঞেস করে যে এত ভালো একটা স্কুল ছেড়ে সে কেন এই সাধারণ স্কুলে চলে এসেছে। জং জবাবে বলে যে সে শুধু পড়াশোনায় মন দিতে চায়। ক্লাসে ঢোকার সময় একটা ছেলে তার দিকে ডিম ছুঁড়ে মারে। ডিমটা প্রায় জংয়ের বইয়ে লাগতেই যাচ্ছিল, কিন্তু জং শেষ মুহূর্তে সেটা লুফে নেয়, যার ফলে ডিমটা চায়ের মুখে পড়া থেকে বেঁচে যায়। জংয়ের এই ক্ষিপ্রতা দেখে চায় তো দারুণ ইমপ্রেসড হয়ে যায়। সে মনে মনে ভাবে যে ছেলেকে তো আমার টেবিল টেনিস ক্লাবে আনতেই হবে। যখন টিচার ক্লাসে জংকে নতুন স্টুডেন্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়, এই কথা শুনে চায় তো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে বারবার জংয়ের দিকে তাকিয়ে থাকে আর জং তো ভেবাচাকে খেয়ে যায়, এই ভেবে যে মেয়েটা এমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। ক্লাস শেষ হওয়ার পরও চায়ের নেশা কাটে না। সে জংয়ের পিছু নেয় আর বারবার বলতে থাকে যে ক্লাবে জয়েন করার জন্য, কিন্তু জং যেন তাকে পাত্তাই দিচ্ছিল না। সে তাকে এমন ভাবে এড়িয়ে যাচ্ছিল যেন চায় বলে কেউই নেই। তবু এতে চায়ের কোনো কিছু আসে যায় না। সে নিজের মতোই তাকে কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু তারপরও সে বাক্সবন্দি ভূতের মতো জংয়ের পিছু ছাড়ে না। জং যেখানেই যাচ্ছিল সে সেখানেই হাজির হয়ে যায়। মজার ব্যাপার হলো সে জংকে খাওয়ার সময় বিরক্ত করে না, শুধু বলে ভাই নিজেকে স্ট্রং করো আর আমাদের ক্লাবে জয়েন করো। ঠিক তখনই কোচ হান এসে জায়কে একটা দারুণ খবর দেয়। সে বলে যে তাদের স্কুলে একজন নতুন ছেলে এসেছে যে কিনা টেবিল টেনিসের চ্যাম্পিয়ন। এটা শুনে চাই তো দারুণ খুশি হয়। সে ভাবতে থাকে যে ক্লাবের জন্য যে টপ খেলোয়াড় তার দরকার ছিল তাকে এবার পাওয়া গেছে। তার মনে হয় যেন অর্ধেক লড়াই সে এমনিতেই জিতে গেছে, কিন্তু সে গুণাক্ষরও জানে না যে চ্যাম্পিয়ন ছেলেটাই হলো জং। পরদিন জং যখন স্কুলে ঢোকে তখন সে অবাক হয়ে দেখে যে সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে, আর এই সবই হচ্ছে চায়ের প্ল্যানিং এর রেজাল্ট। চায় ক্লাসে বসেছিল আর জং ঢুকতেই সে তার বন্ধুদের ইশারা করে। সবাই একযোগে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে এই তো আমাদের চ্যাম্পিয়ন। তখন এটা জেলে চাইকে বলে, ও বউ তুমি আমাদের এভাবে ঘোরাচ্ছ কেন, তোমার সমস্যা কি বলো তো। তখনই লিউ যে চায় আর লিনের ক্লাসমেট একটা কাগজের গোলা বানিয়ে সেই ছেলেটার দিকে ছুঁড়ে মারে। সে বলে যে ক্লাসে আর কেউ কথা বলে না, শুধু তুমি খালি কমপ্লেন করো, একটু চুপ থাকো তো ভাই। এরপর জয়ও কথা যোগ দেয় আর আমরা জানতে পারি যে সে স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার। সে ছেলেটাকে বোঝায় যে কোনো খেলাধুলায় ট্যালেন্টেড কাউকে রাখাটা কতটা দরকারি, আর এতে স্কুলেরই অনেক লাভ। এদিকে জং তো কিছুই বুঝতে পারছিল না যে তো চেঁচামেচি কিসের জন্য হচ্ছে। হঠাৎ সে দেখে যে স্কুলে তার নামে একটা বিশাল ব্যানার টাঙানো হয়েছে। সেখানে লেখা ছিল যে জং সেরা প্লেয়ার। এটা দেখে জং অনেক ঘাবড়ে যায় আর ঘাবড়ে গিয়ে ক্লাস থেকে সে দৌড়ে পালিয়ে যায়। বাইরে গিয়ে সে দেখে যে তার নামে রীতিমতো মিছিল চলছে, সবাই তার নাম ধরে স্লোগান দিচ্ছিল। তখন সে আবার চায়ের কাছে যায় আর বলে যে সব ঝামেলা তুই শুরু করেছিস, এবারে সবকিছু তোকেই বন্ধ করতে হবে। সে চায়কে আলাদা জায়গায় নিয়ে গিয়ে বলে এসব এখনই বন্ধ কর, না হলে আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে স্কুলের রেডিওতে জং এর নাম অ্যানাউন্স করা হয়। এটি শুনেতে সে আরো হতভম্ব হয়ে যায়।
সে চায়ের কাছ থেকে দূরে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু রেডি রুম কোথাও সেটা তো সে আর জানেই না। বাধ্য হয়ে এসে আবার চায়ের কাছে ফিরে আসে। চায়ও চায় জং খুশি হোক, চাই নিজেও স্কুলের বিউটি কুইন, তাই সেও চায় যে তার নামও রেডিওতে বলা হোক। শেষে দুজনেই রাজি হয় যে যা কিছু হচ্ছে সবকিছু তারা বন্ধ করবে। কিন্তু চাই যখন রেডিও রুমের দিকে যায়, হঠাৎ সিঁড়িতে তার পা পিছলে সে নিচে পড়ে যায়। ওর পায়ে খুব চোট লাগে আর ব্যথায় সে চিৎকার করে ওঠে। সে জংকে রেডিও রুমের নাম্বারটা বলে দেয়, কিন্তু জং ছিল খুব ভালো আর কেয়ারিং একটা ছেলে। সে চাইকে এভাবে ফেলে রেখে যেতে চায় না। সে তাকে কোলে তুলে রেডিও রুম পর্যন্ত নিয়ে যায় আর সবটুকু সময় তাকে সাহায্য করে। জং চাইকে যখন মেডিকেল রুমে নিয়ে যায়, তখন আমরা দেখি যে চাই আর ক্লাসে মন দিতে পারছিল না। সে শুধু তার চোট আর ব্যথার ঘরে আটকে থাকে। এমনকি প্র্যাকটিসের সময়ও সে নিজের র্যাকেটটা শক্ত করে ধরে বসে থাকে, যেন তার মনটা এখনো কোর্টেই পড়ে আছে। আর অন্যদিকে লিন বরাবরের মতোই নিজের জগতেই ব্যস্ত ছিল। সে তার সাথে একগাদা যন্ত্রপাতি, টিউব আর গ্যাজেট নিয়ে বসেছে আর আয়েশ করে মিল্ক টি খাচ্ছে। আর হ্যাঁ, চাই এই সব বিষয় খুব পরিষ্কার ভাবে দেখতে পায়, কারণ সে সত্যি ভীষণ কেয়ারফুল ছিল। ক্লাস শেষ হওয়ার পর চাই, লিন আর লিও ঠিক করে যে তারা তাদের জিনিসপত্র ফেরত আনতে টিচারদের রুমে যাবে। এরই মধ্যে দেখা যায় যে জংয়ের এক পুরনো প্রতিপক্ষ স্কুলের সামনে এসে হাজির হয়। সে জংয়ের আগের স্কুলের ছাত্র আর তার মাথায় রীতিমতো পাগলামি ভর করেছে। সে জোর করে স্কুলে ঢুকতে চায় আর সিকিউরিটি তাকে আটকিয়ে দেয়। সে সিকিউরিটির সাথে মারামারি করার চেষ্টা করে আর তার স্টিকটিকে এমন ভাবে ঘোরায় যেন সেটি কোনো বড় অস্ত্র। পরের সিনে চাই আর জংকে দেখানো হয়। চাই আর জং দুজনেই শান্তি হয় আর তাদের মাঠে চক্কর কাটার দায়িত্ব দেওয়া হয়। তারা দুজন মাঠে হাঁটতে থাকে আর তাদের কাঁধে ঝোলানো থাকে বাস্কেটবল হুপের খুঁটি। এই সিনে দুজনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে পরিষ্কার বোঝা যায় যে তাদের মধ্যে বেশ টানাপোড়েন চলছে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় যে জং তার শেষ ম্যাচটা জিতে গিয়েছিল, কিন্তু সে অবাক হয় যে তার মা অডিয়েন্সে ছিল না। বাড়িতে ফিরে ট্রফি নিয়ে সে খুব উৎসাহের সাথে তার মাকে ডাকতে যায়, কিন্তু সে শক খায় যখন দেখে যে তার মা সেখানে নেই। তার বাবা কালো স্যুট পরে তার মায়ের ছবির সামনে বসে আছে। জং জানতে পারে যে সার্জারির সময় তার মা মারা গেছে। সে তার বাবার সাথে কোনো কথাই বলে না, কারণ তার মনে হতে থাকে যে ট্রফিটাই তার মাকে দেখার সুযোগ থেকে তাকে বঞ্চিত করেছে। আর এটা ছিল জংয়ের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত। তাই সে ট্রফিটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তার মনে হয়েছিল ওই ট্রফির জন্য সে শেষবারের মতো তার মাকে দেখতে পায়নি। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। চাই জংকে সূর্যের দিকে আঙুল দেখিয়ে বলে, সূর্য যদি এখনো থাকে তবে আশাও আছে, অর্থাৎ যতক্ষণ আলো আছে ততক্ষণ সুযোগও আছে। পরদিন স্কুলে নতুন এক ছেলে আসে যে নিজেকে খুব রাফ টাফ জাহির করার চেষ্টা করছিল, কিন্তু মায়া যখন তাকে ধমক দিয়ে বের করে দেয় তখন সে চুপচাপ বেরিয়ে যায়। পরে সে ভাবতে থাকে যে আমি কেন তার কোথায় ভয় পাচ্ছিলাম, এটা তো আমার স্কুলও। ক্লাস শেষ হওয়ার পর মিঙ্গি নামের আরেক ট্রান্সফার স্টুডেন্ট জংকে দেখে দৌড়ে তার পিছু নেয়। জং চায় না তার সাথে আর কোনো ড্রামা হোক, কিন্তু চায় তাকে ছাড়তে রাজি নয়। সে মিঙ্গির সাথে কথা বলে জানতে পারে যে সেও টেবিল টেনিস খেলে। চায় মিঙ্গি আর জং যেন একটা ম্যাচ খেলে, কিন্তু যখন মিঙ্গি জংকে ম্যাচের কথা বলে, চায় তাকে পাত্তা না দিয়ে নিজেই মিঙ্গির সাথে খেলতে নেমে পড়ে। চায়ের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। তার গেম প্লে ভীষণ অ্যাগ্রেসিভ আর পাওয়ারফুল। সে মিঙ্গিকে অনায়াসে হারিয়ে দেয়। জং এতে অবাক হয়ে দেখে চায় মিঙ্গিকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে রাতে চায় একা প্র্যাকটিস করছিল। হঠাৎ কারেন্ট চলে যায়, কিন্তু চায় তার প্র্যাকটিস আর থামায় না, কারণ তার জেদটা অনেক বেশি ছিল। ওই সময় জংও সেখানে আসে। অন্ধকারে চায়ের মনে হয় যেন আশেপাশে কোনো ভূত আছে, আর সে এতে ভীষণ ভয় পেয়ে যায়। জং তাকে বোঝায় যে ওসব শুধু মনের ভুল, ভূত প্রেত বলে কিছুই নেই। এরপর চায় বাথরুমে যায়, কিন্তু ফিরতে তার কিছুটা দেরি হয়। জং এটা দেখে ভাবতে থাকে যে সে হয়তো সমস্যায় আছে, তাই সেও বাথরুমের দিকে দৌড় দেয়, কিন্তু চায় তাকে পাত্তাই দেয় না, উল্টো তাকে ভুল বুঝে। জং এতে রেগে গিয়ে এমন জোরে কথা বলে যে চায়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এর কিছুক্ষণ পর তারা দুজন যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, হঠাৎ টেবিল টেনিসের বলের আওয়াজ শুনতে পায়। ভয়ে চায় ঘরের দিকে দৌড় দেয়, কিন্তু জং খুব আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়, কারণ সে জানতো যে এটা কোনো ভূত নয়, যে নিশ্চয়ই কোনো মানুষই বলটা খেলছে। কিন্তু চায় তাকে ভেতরে যেতে দেয় না, বরং আলোর বস্তার মতো টেনে তাকে বাইরে নিয়ে আসে। পরদিন চায় তার বন্ধু আর জংকে জোর করে কনভিন্স করে যে রাতে স্কুলে ফিরে যেতেই হবে, কারণ সে জানে যদি সত্যি কোনো ভূত থাকে তবে তার মুখোমুখি হতেই হবে। জং জিজ্ঞেস করে, রাত কেন? চায় বলে, তুই কি কখনো ভূতকে দিনের বেলা দেখেছিস? ভূত তো রাতেই আসে। শেষ পর্যন্ত তাদের প্ল্যান অনুযায়ী রাতে তারা স্কুলে ফিরে যায়। টেবিল টেনিস রুমের দিকে তারা পা টিপে টিপে এগোতে থাকে, আর মিঙ্গেও তাদের সাথে যোগ দেয়। ভয়ে সবাই একদম চুপ ছিল, শুধু জং ছাড়া, কারণ সে জানতো যে এখানে কিছু একটা গড়বড় আছে। দরজা খুলতেই তারা দেখে যে টেবিলে বলটা নিজে থেকে ড্রিবল করছে।
সবাই এটি দেখে তো একদম হয়ে যায়। তখনই এক বৃদ্ধ সিকিউরিটি গার্ড তাদের সামনে এসে দাঁড়ায়। এটি দেখে ভয়ে তারা সবাই মিলে গার্ডের দিকে বল ছুঁড়ে মারে আর সোজা গিয়ে লাগে তার মুখে। কিন্তু এরপর গার্ড তাদের সাথে বসে নিজের জীবনের গল্প শোনায়। সে বলে যে ছোটবেলা থেকে তার টেবিল টেনিসের প্রতি দারুণ টান ছিল, কিন্তু প্রথমবার যখন তাকে খেলতে বাধা দেওয়া হয় তখন থেকে সে খুব ভেঙে পড়েছিল। তাছাড়া তার স্ত্রীও টেবিল টেনিস খেলতো, তারা দুজনে একসাথেই খেলতো। তার এই গল্পটা সবার কাছে বেশ ইমোশনাল হয়ে ওঠে। মিঙ্গি তখন গার্ডের সাথে একটা ম্যাচ খেলে। পরদিন সবাই এক নতুন আশা নিয়ে স্কুলের সামনে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে। সবার ভেতরে এক নতুন শক্তি আর এক্সাইটমেন্ট ছিল। চায়ের ভালোবাসা টেবিল টেনিসের প্রতি আরো বেড়ে যায়, বিশেষ করে গার্ডের প্যাশন আর ডেডিকেশন দেখার পর থেকে। বাড়ি ফিরে সে দেখে যে দাদু তার জন্য দারুণ সব দামি মাশরুম নিয়ে স্পেশাল খাবার তৈরি করেছে, যা তার এনার্জিকে অনেকটা বুস্ট করে দেয়। পরদিন স্কুলে যাওয়ার সময় চায়ের অদ্ভুত কিছু হয়। সে আশেপাশের সবকিছু কার্টুন চরিত্রের মতো দেখতে শুরু করে। মনে হচ্ছিল যে পুরো পৃথিবীটা হঠাৎ অ্যানিমেটেড হয়ে গেছে। স্কুল অ্যাসেম্বলিতে প্রিন্সিপাল ঘোষণা করে যে কোনো এক স্পোর্টসে জেতার জন্য একজন ছাত্রীকে সম্মানিত করা হবে। চায়ের মাথায় তখন অদ্ভুত সব কার্টুনিশ প্ল্যান চলছিল। প্রিন্সিপাল চায়ের নাম ঘোষণা করতেই সে স্টেজে ওঠে। তার বডি ল্যাঙ্গুয়েজ আর কনফিডেন্স দেখে মনে হচ্ছিল সে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। প্রাইজ নেওয়ার সময় তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন ভেতরে এক বড় যুদ্ধে জয়ী হয়েছে। বাকি ছাত্রছাত্রীরা তো বুঝতেই পারছিল না যে চায় ঠিক কোন স্পোর্টসে জিতেছে, কিন্তু চায় স্কুলে স্টার হওয়ায় আর বিব্রতিকর পরিস্থিতি এড়াতে সবাই হাততালি দিতে থাকে। চায়ের এই কার্টুন ভিশনের হ্যালুসিনেশন তার বন্ধুদের মাথায় ঢোকে না। তারা ভাবতে থাকে যে চায় হয়তো তাদের সাথে মজা করছে, কিন্তু যখন চায় জংকে সব খুলে বলে, জং তখন তাকে বিশ্বাস করে। সে পরামর্শ দেয় যে তার চোখের সামনে যে কার্টুনগুলো ভাসছে সেগুলো যেন সে কাগজে আঁকে। এরই মধ্যে হারায়া জিমে গিয়ে দেখে যে জং আর চায় ক্লাসে নেই। প্রথমে সে ভাবে যে চায় হয়তো এসব নাটক করছে, কিন্তু পরে সে বুঝতে পারে যে চায় আসলে হ্যালুসিনেশন করছে আর তার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। ঠিক তখনই জং তাকে ক্লিনিকে নিয়ে যায় আর ডাক্তার আসার আগে লিউ তার পাশে থেকে সাহায্য করে। লিউ তাকে পানি এনে দেয়, কিন্তু চায় তখন ওয়াশরুমে চলে যায়। সে টয়লেটে গিয়ে চিৎকার করতে থাকে, কারণ টয়লেট থেকে একের পর এক অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী অনেকটা ছোট ছোট পোকার পরজীবীর মতো বেরিয়ে আসতে থাকে। পরদিন চায় যখন কিছুটা সুস্থ হয় তখন তার বন্ধুরা তাকে দেখতে আসে। দাদু তাদের পরামর্শ দেয় যে বাইরের খাবার না খাওয়ার জন্য, কারণ এতে অনেক রোগ হতে পারে। সে খুব আন্তরিকতার সাথে তাদের খাবার আর জুস পরিবেশন করে আর দারুণভাবে আপ্যায়নও করে তাদের। কিন্তু যেই তারা লাঞ্চ করে তখনই সবাই হ্যালুসিনেশনে চলে যায়, চায়, তার বন্ধু, এমনকি তার দাদুও। ঠিক সেই সময় টিভিতে নিউজ আসে যে বাজারে এক বিশেষ ধরনের মাশরুম ছড়িয়ে পড়েছে যা হ্যালুসিনেশনের লক্ষণ তৈরি করছে। জংয়ের হ্যালুসিনেশন অবশ্য অন্যরকম ছিল। সে তার মায়ের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো দেখছিল। মা তাকে প্রতি ম্যাচের আগে উৎসাহ দিত আর বলতো যে যেন সে শক্ত হয়ে খেলে। বর্তমান সময়ে এসো হ্যালুসিনেশন ঘুরে মা তাকে পাশে বসিয়ে প্রেরণা যোগাচ্ছিল আর বলছিল যেন সে নিজের স্বপ্নগুলো চালিয়ে যায় আর জীবনটাকে শুধু একটার উপর ডিপেন্ড না রাখে। এর মধ্যে দাদু ফিরে আসে। তখনই বোঝা যায় যে দাদু অজান্তে সেই বিষাক্ত মাশরুম রান্না করে ফেলেছিল, যেটা তাদের খাবারে মিশে গেছে। কিছুক্ষণ পর চায় আবার অসুস্থ হয়ে পড়ে আর তার বন্ধুরাও সিক হয়ে যায়। পরদিন যখন তাদের হ্যালুসিনেশনের প্রভাবটা কেটে যায়, সবাই স্কুলে যায়। সেখানে গিয়ে দেখে যে জং টেবিল টেনিস রুমে দাঁড়িয়ে আছে। এর মানে হলো সে অবশেষে মেনে নিয়েছে যে সে টেবিল টেনিস ক্লাবে জয়েন করবে। এরপর আমরা দেখি যে লিউ ক্লাসে খুব মন খারাপ করে বসে আছে। চায় আর লিন লক্ষ্য করে যে কিছু একটা গড়বড় আছে। লিউ এত অস্বস্তিতে আছে যে হারায়াও সেটা বুঝে ফেলে। হারায়া ব্ল্যাকবোর্ডে চক নিয়ে লিখে তাকে জিজ্ঞেস করে যে তার সমস্যা কি। লিউ জানায় যে সে চিন্তিত, কারণ তার বেস্ট ফ্রেন্ড জং তাকে আর তার রুমমেট হিসেবে রাখতে চাইছে না। আসলে মিঙ্গি আগে লিউর সাথে থাকতো, কিন্তু এখন সে জং এর সাথে থাকতে চায়, কারণ মিঙ্গি জং এর সাথে কম্পিটিশন করতে চায় আর তার মনে হয় যে জং এর সাথে থাকলে সে ভালো ট্রেনিং পাবে। পরের সিনে দেখানো হয় যে মিঙ্গি লিউকে জোর করে তার সাথে একটা ম্যাচ খেলার জন্য। মিঙ্গি চায় লিউকে হারিয়ে দিয়ে জং এর কাছে ট্রেনিং এর একটা বাহানা তৈরি করবে সে, কিন্তু লিউ এতই লাজুক আর ইন্ট্রোভার্ট যে সে বেশি কথাই বলতে পারছিল না। মিঙ্গি তাকে বলে, চল ম্যাচ খেলি, তুই আমার কাছে হেরে গেলে হয়তো আমার শর্ত মেনে নিবি। লিউ এসব ঝামেলা থেকে দূরে থাকতে চাইছিল, তাই সে নিচু গলায় মিঙ্গিকে বোঝানোর চেষ্টা করে। ক্লাস শেষ হওয়ার পর তারা হায়ার অফিসে যায় আর জিজ্ঞেস করে যে লিউদের পরিবারের আর্থিক অবস্থা কেমন। হারায়া বলে যে এটা তাদের পার্সোনাল ব্যাপার, এইসব নিয়ে নাক নাগালোনাই উচিত। কিন্তু চায়, লিউ আর অন্য স্টুডেন্টদের মনে হয় যে হারায়া তাদের এড়িয়ে যাচ্ছে। তখন হারায়া একটু মজার ছলে তাদের উত্তর দেয়। সে কিছু জোকসের মতো কথা বলে তাদের বিদায় করে। এতেই তাদের মন আবার ভালো হয়ে যায়। পরে তারা জানতে পারে যে লিউ খুব টাকা জমানো স্বভাবের, সে টাকা সেভ করে
আর কেউ তাকে টাকা খরচ করতে বলে সে খুব আপসেট হয়ে যেত। লিও প্রয়োজনের বেশি একটা টাকাও খরচ করতো না। সে এমন ভাবে চলতো যেন সে অর্থনৈতিকভাবে খুব সমস্যায় আছে। তাদের সবার কাছে এই বিষয়টা একটু অদ্ভুত লাগে, কিন্তু লিও তার আসল কারণগুলো সবসময় লুকিয়ে রাখতো। তাই ওই রাতেই সবাই গোপনে লিওর পিছু নেয়, যাতে তার বাড়ির রাস্তা তারা খুঁজে বের করতে পারে আর তার অর্থনৈতিক সমস্যা আছে কিনা সেটা জানতেও পারে। আর অবশ্যই ইনডাইরেক্টলি তাকে তারা সাহায্য করতে চাইছিল, কিন্তু তারা যেটা দেখে সেটা দেখে তারা রীতিমতো শকড হয়ে যায়। তারা দেখে যে লিও একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে। এটা দেখে তারা ভাবতে থাকে যে লিও হয়তো এখানে ক্লিনারের কাজ করে, কারণ তার কাছে তো এত টাকা নেই, সে এরকম বাড়িতে কি করে থাকতে পারে। কিন্তু চায় সে সবসময় একটু প্র্যাকটিক্যাল ছিল। সে বলে যে তারা কিছু ক্লিনিং টুলস কিনে দেবে তাকে, আর তাকে তার কাছে সাহায্য করবে। পরদিন স্কুলে তারা লিওকে সারপ্রাইজ দেয় আর সেই সরঞ্জামগুলো তার হাতে তুলে দেয়। লিও প্রথমে এটা নিয়ে খুব বিব্রত বোধ করে, কিন্তু পরে তাদের উপর কাজটা ছেড়ে দেয়। জং যখন বিষয়টা লক্ষ্য করে আর বুঝতে পারে যে বিল্ডিংটা আসলে লিওর নিজেরই বাড়ি, সে দেখে যে বিল্ডিং এর দেয়ালে লিওর পরিবারের ছবি টাঙানো আছে, যা প্রমাণ করে লিও আসলে কোনো গরিব ছেলে নয়, বরং এক ধনী পরিবারের সন্তান। লিও তখন স্বীকার করে যে সে তার সম্পদ সবার সামনে প্রকাশ করে না, কারণ তার ভয় ছিল যে মানুষ তার টাকা দেখে তাকে প্যারাসাইট মনে করতে পারে আর তার কাছে হয়তো টাকা ধার চাইতেও শুরু করবে। আর এর জন্য সে বেশি টাকা খরচ করে না আর নিজে টাকা জমায়, যাতে তার কাছে কেউ টাকা ধার না চায় আর সে নিজের মতো করে বাঁচতে পারে। এদিকে কোচ হান বড় এক দুঃসংবাদ পায়। স্কুলের ডিরেক্টর সিদ্ধান্ত নেয় যে এবছর স্কুল টেবিল টেনিস টিমে অংশগ্রহণ করবে না। এটা হানের জন্য ছিল একটা বড় ধাক্কা, কারণ এই টিমই স্কুলের গর্ব ছিল। হান ডিরেক্টরকে এর কারণ জিজ্ঞেস করে, কিন্তু ডিরেক্টর তাকে সাফ জানিয়ে দেয় যে অংশগ্রহণের পেছনে টাকা ঢালা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। হান তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন না জিতলেও নিয়মিত অনুশীলন আর ট্রেনিং ভবিষ্যতে জয়ের পথ খুলে দেবে। সে উদাহরণ দেয় যে কিভাবে একসময় চীনের কোনো ইন্ডাস্ট্রি ছিল না আর এখন তারা ম্যানুফ্যাকচারিং এর বিশ্ব নেতা। অর্থাৎ সে বলতে চাইছিল যে ধৈর্য আর পরিশ্রম থাকলে ফলাফল আসবেই, কিন্তু ডিরেক্টর নিজের সিদ্ধান্ত অটল থাকে। হান তখন উল্টোপাল্টা যুক্তি দিয়ে ডিরেক্টরকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজই হয় না। সবশেষে হান শিক্ষার্থীদের কাছে ঘোষণা করে যে স্কুল টিম আর অংশগ্রহণ করবে না। এই কথা শুনে চাই অনেক ভেঙে পড়ে, কারণ টেবিল টেনিসই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। তবে জংয়ের উপস্থিতি তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করে। মিঙ্গেও তখন নিজেকে টিমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়, কিন্তু সমস্যা হলো মিঙ্গে তো এই স্কুলের ছাত্র নয়, তাই সে অফিসিয়ালি জয়েন করতে পারে না। পরে হান ডিরেক্টর অফিসে গিয়ে মিটিং এর আয়োজন করে। সে শিক্ষকদের মধ্যে ফল বিতরণ করে যাতে ডিরেক্টরকে খুশি করে টিমের অনুমতি পাওয়া যায়, কিন্তু উল্টো সবাই ভাবতে শুরু করে যে ডিরেক্টরই ঠিক। আর এই পরিস্থিতিটা খুবই বিব্রতকর হয়ে দাঁড়ায়। তারা মনে করে আর লজ্জা পাওয়ার দরকার নেই, তাই তারা হান আর ছাত্রদের কথা পাত্তাই দেয় না। হান তখন ডিরেক্টরের সাথে একান্তে কথা বলতে যায়। ডিরেক্টর হায়ারাকেও জিজ্ঞেস করে যে ছাত্রদের টেবিল টেনিস থেকে সরিয়ে আনাটা কি ঠিক হবে কিনা। হারায়া তখন নিজের মত দেয় যে ছাত্রদের পড়াশোনায় মন দেওয়া উচিত আর টেবিল টেনিস থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। সে মূলত হানকে রিজেক্ট করে বেরিয়ে যায়। হান সেই মুহূর্তে খুব অপমানিত আর হতাশ বোধ করে, কারণ তার মনে হয় যে স্কুল স্টাফ যে ছাত্রদের উপর একদমই ভরসা করছে না, সেটা হান ভালোভাবে টের পেয়েছে। ওই দিন সব ছাত্ররা হানের সাথে দেখা করে। জং বুঝতে পারে যে ডিরেক্টর আর টিচাররা ছাত্রছাত্রীদের উপর ভরসা করছে না, উল্টো তাদের যোগ্যতাকে খাটো করে দেখছে তারা। তখন জং বলে যে এমন কিছু করতে হবে যাতে টিচারদের ভরসা আবার ফিরে আসে। কিছুক্ষণ ভেবে হান ছাত্রদের জানায় যে তার পুরনো এক রুমমেট অন্য একটা স্কুলের টেবিল টেনিস টিমের কোচ হিসেবে আছে। তাকে কনভিন্স করতে পারলে দুই স্কুলের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা সম্ভব। যদি হানের টিম জিতে যায় তাহলে ডিরেক্টর হাতে কলমে প্রমাণ পাবে যে ছাত্ররা আসলে কতটা দক্ষ। এতে করে সে টেবিল টেনিস টিমকে অনুমতি দিতে বাধ্য হবে। হান সাথে সাথে সেই কোচকে কল করে, কিন্তু কোচ বারবার তাকে ইগনোর করতে থাকে। হান বারবার কল করেও কোনো সাড়া পায় না, যার ফলে সে বেশ হতাশ হয়ে যায়। পরদিন ছাত্ররা স্কুলে এলে হান শেষ পর্যন্ত কোচের ফোন পায়, কিন্তু কোচ তাকে সব জানিয়ে দেয় যে সে হানের ব্যাপারে একদমই ভাবছে না, বরং তার অনুরোধ রিজেক্ট করে আর ছাত্রদের আবর্জনা বলে অপমান করে। এতে ছাত্ররা খুবই কষ্ট পায়, কিন্তু হান তাদের শান্ত করে বোঝায় যে কোচ তাদের অপমান করেনি, বরং তাদের ধৈর্য আর জেদ পরীক্ষা করছিল। হান বলে যে কোচ ইচ্ছে করে এমন আচরণ করছে যাতে ছাত্ররা প্রমাণ করতে পারে যে তারা আসলে কতটা যোগ্য। তখন ছাত্ররা ঠিক করে যে তারা নিজের একটা ভিডিও বানিয়ে কোচকে চ্যালেঞ্জ জানাবে। তাদের ধারণা ছিল ভিডিওটা ভাইরাল করতে পারলে প্রতিপক্ষ স্কুল নড়ে চড়ে বসবে, কিন্তু প্রথম ভিডিওটা ফ্লপ করে, ভিউ কম আসে। এরপর লিও আর লিন দায়িত্ব নেয়। চাই আর জংয়ের ট্রেনিং এর ভিডিও বানিয়ে তারা বারবার আপলোড করতে থাকে, যতক্ষণ না অপর পক্ষ এতে সাড়া দেয়। ভিডিও ক্যাম্পেইনের মাঝে লিও একটা দুঃসংবাদ নিয়ে আসে। তাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং নোটিশ এসেছে
এরপর জং গোপনে প্রতিপক্ষ দলের প্লেয়ারের কাছে যায়। সে তাকে বলে যে আমি জানি গতবার আমি তোকে হারিয়েছিলাম, আর এবারও হারালে তোর অস্তিত্ব আর টিকবে না, তাই না? আর এই ভয়ে তোর আমাদের চ্যালেঞ্জ এড়িয়ে যাচ্ছিস, তাই তো? জংয়ের কথা একদম সত্যি প্রমাণিত হয়। প্লেয়ারটি তাকে ভয় পেত বলেই প্রতিপক্ষ স্কুল ভিডিওগুলো ইগনোর করছিল। তবে এই ক্যাম্পেইনের ফলেই প্রতিপক্ষ কোচ অবশেষে ম্যাচটা খেলতে রাজি হয়। হান কোনো দেরি না করে ক্লাসে গিয়ে সবাইকে সুখবরটা দেয় যে ডিরেক্টর ম্যাচটা অনুমোদন করেছে। ছাত্রদের খুশির যেন সীমাই থাকে না, কারণ নিজেদের প্রমাণ করার একটা বড় সুযোগ তারা অবশেষে পেয়েছে। এই খবর পুরো স্কুলে ছড়িয়ে পড়ে, কিন্তু হারায় বিষয়টাকে একদমই ভালো চোখে দেখছিল না। সে হানকে ধরে জিজ্ঞেস করে যে এমন একটা খেলার পেছনে সে কেন ছাত্রদের সময় নষ্ট করছে, যেটাকে সে নিজেও কাজের মনে করে না। হান থেকে বোঝায় যে জীবনের সবকিছু মানেই পড়াশোনা নয়। সে পড়াশোনাকে গুরুত্ব দেয় ঠিকই, কিন্তু ছাত্রদের খেলাধুলা করে আনন্দ নেওয়ার অধিকারও আছে। সে বলে যে ভবিষ্যতে তাদের চাকরি, সংসার আর দায়িত্বের চাপে হয়তো খেলার সময় আর পাবে না, তাই স্কুলের দিনগুলোতে তাদের খেলার স্বাধীনতা থাকাটা খুব জরুরি। হানের এই কথাগুলো হারায়ের মনে দাগ কাটে, তার চিন্তা ভাবনা বদলাতে শুরু করে। পরে দেখা যায় যে হান ডিরেক্টরের কাছে গিয়ে এমনভাবে সবকিছু চ্যালেঞ্জ করছে যেন ডিরেক্টর রেগে গিয়ে হানকে বলে আগে তো কখনো স্কুলের সম্মান বাড়াতে পারোনি, এখন অন্য স্কুলকে ডেকে কি হবে? হান আত্মবিশ্বাসের সাথে জবাব দেয় এবার আমি স্কুলকে গর্বিত করে ছাড়বো। ডিরেক্টর তাকে সাফ জানিয়ে দেয় যদি এই ম্যাচে কোনো অপমানজনক পরিস্থিতি তৈরি হয় তবে সব দায় হানেরই থাকবে। তখনই হারায়া সেখানে ঢুকে। ডিরেক্টর ভেবেছিল যে হারায়া হয়তো হানকে সাপোর্ট করবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হারায়া বলে যে সে হানের কথা বুঝতে পেরেছে আর ডিরেক্টরকে রাজি করানোর চেষ্টা করবে। হারায়া ডিরেক্টরকে বোঝায় যে এটা শুধু একটা ট্রায়াল, এতে হারার কিছু নেই। শেষমেশ ডিরেক্টর তার কথায় রাজি হয়ে যায়। এরই মধ্যে মিঙ্কি জংকে মিল্কটি দেয় আর বলে যে এটা খেলে সে আগামীকাল ম্যাচে এনার্জি পাবে। কিন্তু জং জানতোই না যে মিঙ্কি সেখানে কিছু মিশিয়ে দিয়েছে, ফলে সারা রাত জং এর বাথরুমে দৌড়াদৌড়ি করতে করতেই কেটে যায় আর পরদিন সে ম্যাচ দেরি করে ফেলে। এটাই ছিল মিঙ্গির প্ল্যান, যাতে হান বাধ্য হয়ে জং এর জায়গায় তাকে খেলার সুযোগ দেয়। ম্যাচ তখন শুরু হয়ে যায়। চায়ের প্রতিপক্ষ বেশ চালাক। সে চায়ের পায়ের চোটের সুযোগ নিয়ে বারবার তাকে ছুটোছুটি করাচ্ছিল যাতে চায়ের গতি কমে যায়। অন্যদিকে জং ম্যাচের জায়গায় পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু রাস্তা অনেক লম্বা। সে লিনকে ফোন করে ম্যাচটা রেকর্ড করতে বলে। লিন ভিডিও রেকর্ড করে জংকে পাঠায়। ভিডিও দেখে জং প্রতিপক্ষের কৌশল বুঝে ফেলে আর চায়কে খেলার সঠিক বুদ্ধি দেয়। তখন স্কোরবোর্ডে প্রতিপক্ষ টিম 3-1 এগিয়ে। প্রতিপক্ষের প্লেয়ার চায়কে অপমান করে বলে যে সবচেয়ে ফার্স্ট প্লেয়ার হয়েও লাভ নেই, হারবি তো তুই। দর্শকদের মধ্যে অনেকে বিদ্রুপ করতে থাকে, এমনকি লিউকেও বলে যে লাইভ স্ট্রিম বন্ধ করে দিতে। কিন্তু জংয়ের দেয়া সেই জরুরি কৌশলগুলো চাই কাজে লাগাচ্ছিল। সে প্রতিপক্ষের চাল এড়িয়ে পয়েন্ট নিতে শুরু করে। হারায়ার অন্য ছাত্ররা লাইভ স্ট্রিমের সামনে চিয়ার করতে শুরু করে। প্রথম রাউন্ডের শেষে স্কোর দাঁড়ায় 9-11, অর্থাৎ তারা হেরে গেল। ব্যবধানটা খুব একটা বেশি ছিল না। দ্বিতীয় রাউন্ডে জংয়ের খেলার কথা ছিল, কিন্তু সে এখনো এসে পৌঁছায়নি। প্রতিপক্ষ দল আপত্তি তোলে যে বাইরের কেউ খেলতে পারবে না। উপায় না দেখলেও মাঠে নামে, কিন্তু সে খুব দ্রুত 4টা গেমে হেরে যায়। ম্যাচটা তখন প্রায় তামাশায় পরিণত হচ্ছিল। ঠিক তখনই জং দৌড়ে এসে সেখানে পৌঁছায়। শুরুর দিকে জং ও লিওর মতো ভুল করতে থাকে আর পরপর 5টা গেমে হেরে যায়। কিন্তু হঠাৎ চায়ের চোখের দিকে তাকিয়ে জংয়ের মায়ের কথা মনে পড়ে যায়। তার মায়ের সে অনুপ্রেরণা তার ভেতরে নতুন আগুন জ্বালিয়ে দেয়। সে জ্বলে ওঠে। খেলার উত্তাপ বাড়তে থাকে। দর্শকও খুব এক্সাইটেড ছিল। নিয়ম তো একটাই, যে ভালো খেলবে সেই জিতবে। শেষ পর্যন্ত যদিও প্রতিপক্ষ টিম 14-1 জিতে যায়, তবে জং আর চায়ের খেলার মান এত উঁচুতে পৌঁছেছিল যে তারা যে কোনো প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ফেলে। ম্যাচ শেষে হান ডিরেক্টরের কাছ থেকে খবর পায় যে প্রতিযোগিতা যথাসময়ে হবে আর ডিরেক্টর তার বাতিল করছে না। ছাত্রদের জন্য এটা ছিল বিশাল আনন্দের খবর। পরদিন ক্লাসের সব সহপাঠীরা তাদের হিরোর মতো সম্মান জানায়। হারায় তাদের ডেস্কে একটা উপহার রাখে, যেটা ছিল পড়াশোনার একটা সলিউশন টেমপ্লেট। সে বোঝাতে চায় যে খেলায় জিতলেও যেন পড়াশোনা তারা ভুলে না যায়। স্কুলের রেডিওতে চায় সবাইকে জানায় যে স্কুল এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। চায় খুব খুশি ছিল যে ছাত্রদের খেলার মান কতটা উন্নত হয়েছে। শেষে চায় আর জংকে স্টুডেন্ট ইউনিয়নে যোগ দেওয়ার জন্য ডাকা হয়, কারণ চায় এখন নতুন নতুন অ্যাক্টিভিটিতে মেতে থাকতে ভালোবাসে। কিন্তু জং বলে যদি সেও এসব কাজে জড়িয়ে পড়ে তবে পড়ার জন্য সে সময় পাবে না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। জয় তখন চায়কে স্টুডেন্ট ইউনিয়নের ব্যাচ পরিয়ে দেয়। সেটা অনেকটা স্কুল পুলিশের ব্যাচের মতো। চায় এখন নিজেকে লিডার ভাবতে শুরু করে আর নিয়মকানুন কঠোরভাবে সে কার্যকর করতে থাকে। একদিন সে দেখে যে ছেলে তার চেয়ে দুর্বল ছাত্রকে ধমকাচ্ছিল। চায় তাকে সাবধান করে দেয়, কিন্তু ছেলেটা তাকে পাত্তা না দিয়ে চায়কে সরে যেতে বলে। চায় ভয় পায় না, উল্টো নিজের টেবিল টেনিস ব্যাট দিয়ে তাকে ভয় দেখায়। ছেলেটা ভয়ে পালিয়ে যায়, কিন্তু চায়ের মন খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে সে অযথাই রাগ দেখিয়েছে।
পরে সে জানতে পারে যে লিন যে মিষ্টিগুলো কিনে জয়কে দিয়েছিল সেগুলো ছিল তার ক্লান্তি দূর করে অ্যাক্টিভ রাখার জন্য। লিনের এই সরলতা দেখে চায়ের নিজের উপর খুব অপরাধ বোধ হয় যে সেই বন্ধুত্বের সুযোগ নিয়েছে। পরদিন জয় চায়কে ক্যাফেতে ডাকে। সেখানে সে বুলির ভাই এসে হুমকি দেয় যে যদি চায় তার ভাইয়ের নাম রেডিওতে বলে তবে বিপদ হবে। জয় অবাক হয়ে দেখে যে জয় আসলে তাদের সাথে সমঝোতা করে ফেলেছে, কারণ বলিটা জয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল। এটি দেখে জয় খুব হতাশ হয়। ব্যাসটা জয়কে ফেরত দিয়ে তার থেকে সে দূরত্ব বজায় রাখে। সেই দিন থেকে জয় তার বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করে, কারণ সে নিজের উপর খুব রেগে ছিল। সে নিজের স্বার্থের জন্য বন্ধুদের বিপদে ফেলেছে। এদিকে জং আর লিউ সেই বলির হাত থেকে জয়ের সম্মান ফিরিয়ে আনে আর তাকে বাধ্য করে সবার সামনে পাবলিককে ক্ষমা চাওয়ার জন্য। বলি ছেলেটি লজ্জিত হয়ে ক্ষমা চায়। চায়ও তার বন্ধুদের কাছে ক্ষমা চায়, কিন্তু তার বন্ধুরা তার উপর মোটেও রাগ করেনি। তারা চাইকে বুঝিয়ে বলে যে মানুষ হিসেবে ভুল হওয়াটা স্বাভাবিক। জং তাকে বলে যা হয়েছে তা ভুলে যা, সামনের দিকে তাকা। চাই ট্রেনিং এ মন বসাতে পারছিল না, তখনও জং তাকে একই পরামর্শ দেয়। এর মধ্যে মিঙ্গে জিজ্ঞেস করে তারা কোচ হানকে খুব বেশি বিরক্ত করছে কিনা। চায় আর বাকিদের মনে পড়ে যায় যে হান তাদের জন্য কত কষ্ট করেছে, কিন্তু তারা কখনো তাকে ধন্যবাদ দেয়নি। পরদিন স্কুল অ্যাসেম্বলিতে ছাত্ররা হানকে ধন্যবাদ জানায়, হারায়ের প্রশংসা করে আর সেই সিকিউরিটি গার্ডকেও শাউট আউট দেয়। এটা তাদের সবাইকে খুব আনন্দ দেয়। পরদিন লিউ জানায় যে জয় স্টুডেন্ট ইউনিয়ন থেকে পদত্যাগ করেছে, কারণ সে নিয়ম ভেঙেছে। চায় আর লিন তাকে ছাড়েনি। তার সাথে তারা কথা বলে তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করে। তারা জয়কে বোঝায় যে স্টুডেন্ট ইউনিয়নে আসার পর সে অনেক বদলে গেছে। তার যে প্ল্যান ছিল সেগুলো আর হয়ে ওঠেনি। উল্টো সে ছাত্রদের সাথে খুব ফর্মাল ভাবে কথা বলতে শুরু করে। জয় তখন ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে মনে করে যে ইউনিয়নে আসার আগে রেডিওর অনুষ্ঠানগুলো তার কাছে খুব বোরিং লাগতো। সে ভেবেছিল যে নির্বাচন জিতলে সে জোকস আর তরুণদের পছন্দের গান বাজাবে যাতে সবার স্টেজ কমে যায়, কিন্তু তখন তার আগের সহকর্মীরা তাকে জোর করেছিল ফর্মাল কথা বলার জন্য। সে প্রেজেন্টে ফিরে আসে আর সে তার বন্ধুদের জানায় যে সে ভুল ছিল, কারণ অন্যদের চাপে পড়ে সে নিজের পার্সোনালিটিকে হারিয়ে ফেলেছে। তার বন্ধুরা তাকে ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করে, বিশেষ করে লিউ। তারা জয়ের জন্য একটা দারুণ রেডিও স্টেশনের মতো জায়গা তৈরি করে দেয়। এটা দেখে জয় খুব খুশি হয়, আর জয়ও তার বন্ধুরা দেখে অবাক হয় যে তাদের বন্ধু জয়ের জন্য তারা কতটা চমৎকার একটা কাজ করেছে। জয় ছবি তোলে আর তার নিজস্ব স্টাইলে জোকস বলা শুরু করে দেয়। জোকসগুলো দারুণ হিট করে আর কাজের কাজটাও হয়ে যায়। এরপর হারায় ছাত্রছাত্রীদের জানায় যে যারা স্কুলের সেলিব্রেশনে অংশ নিতে চায় তারা যেন তাকে জানায়। চাই এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিল না। সে হারায়কে বলে যে ডিরেক্টরকে রাজি করাতে যেন সেলিব্রেশনটা টেবিল টেনিস কম্পিটিশন শেষ হওয়ার পর হয়। হারায়তে খুব রেগে যায় আর চাইকে বলে যে শান্ত হয়ে শুধু একটা জিনিসের উপর ফোকাস করো। এদিকে কোচ হান ছাত্রদের জোড়া জোড়ায় প্র্যাকটিস করতে বলে। লিও আর মিঙ্গে একে অপরের গাইড করছিল, কিন্তু লিন আর মিঙ্গে খেলার সময় বারবার একে অপরের সাথে ধাক্কা খায়। তারা কিছুতেই তাল মেলাতে পারছিল না। জয় তাদের পরামর্শ দেয় যে একে অপরের মুভমেন্টগুলো কপি করো, যাতে বোঝা যায় যে অন্যজন কি করতে যাচ্ছে। সত্যি বলতে তারা খাওয়া, হাঁটা, এমনকি ক্লাসে পড়াশোনায় কনসেন্ট্রেট করার পদ্ধতিও একে অপরের মতো নকল করতে শুরু করে। প্র্যাকটিস চলাকালীন হারায়া চায় আর জংয়ের মধ্যে লক্ষ্য করে যে তারা যেন একে অপরের ছায়া হয়ে গেছে। হারায়া তাদের অফিসে ডেকে বলে এসব প্রেম রোমাঞ্চ এখন খুব তাড়াতাড়ি হচ্ছে, তোমরা এখনো টিনেজার, আগে পড়াশোনায় মন দাও, তারপর বাকি সব। চায় আর জং তাকে বোঝায় যে সে তাদেরকে ভুল বুঝছে, তারা শুধু একে অপরের টেকনিক কপি করছিল যাতে ম্যাচে ভালো করতে পারে। এর মধ্যে কোনো রোমান্টিক কিছু ছিল না। পরদিন হারায় ক্লাসে এসে জানায় যে তাদের গ্রেড দেখে সে মোটেও খুশি নয়, বিশেষ করে লিনের, কারণ সে পড়াশোনা একদমই মনোযোগ দিচ্ছে না। হারা থেকে জিজ্ঞেস করে যে তার স্বপ্ন কি। লিন বলে তার বিশেষ কোনো স্বপ্ন নেই। তখন এক বলি ছাত্র তাকে বিদ্রুপ করে বলে যে লিনের তো শুধু খাওয়া নিয়েই চিন্তা, আর কিছু তো সে করতেই জানে না। লিন বাড়ি ফিরলে তার মা তার গ্রেড নিয়ে খুব বকাবকি করে, কিন্তু লিন একদমই চুপ থাকে, কারণ তার পুরো মনোযোগ তখন খাবারের দিকে ছিল। তার মা তার খাবার নিয়েও কথা বলতে থাকে। লিন কোনো কথা না বলে তার মা এত বিরক্ত হয়ে যায় আর তাকে বলে এভাবে চললে তুই একটা শূকরের মতো হয়ে যাবি। তখনই চায় এসে লিনকে তার বাড়ি নিয়ে যায় যাতে তারা একসাথে পড়াশোনা করতে পারে। চাই লিনের পছন্দের খাবার বানিয়ে দেয় আর দাদিও খাবারের মশলা ঠিক আছে কিনা তা নিয়ে পরামর্শ দেয়, কারণ সে একজন দারুণ রাঁধুনি। খাওয়া শেষে দুজনে পড়াশোনায় মন দেয়। অবশেষে সেলিব্রেশন ডে চলে আসে। চাই আর জং প্র্যাকটিসের মাঝে তাদের ডান্স রুটিনটা দেখায়, কিন্তু ওই দিন যাদের পারফর্ম করার কথা ছিল তাদের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়, কারণ জং তাদের পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে কোচ হান বাধ্য হয়ে জংকে খেলার সুযোগ দেয়। ঠিক সেই সময় ক্লাসে সবাই লাঞ্চ করছিল। লিন বুঝতে পারে যে মাছটার স্বাদ একদম নষ্ট হয়ে গেছে, মাছটা পচে গেছে, কিন্তু বাকিরা সেটা বুঝতে না পেরে খেয়ে ফেলছিল। চাই সবাইকে সাবধান করে দেয় যে মাছটা না খাওয়ার জন্য, আর তারা ঠিক করে বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে।
এদিকে শিক্ষক হারারাকে জানায় যে ছাত্ররা অভিযোগ তুলেছে যে খাবারটা পচে গেছে। হারা এটা শুনেই বুঝে যায় যে অভিযোগটা সঠিক, কারণ ছাত্ররা যখন বলছে তখন এতে কোনো সন্দেহ অবশ্যই আছে। ডিরেক্টর জানতে চায় যে এই খবরটা কে দিয়েছে। তখন লিনের বন্ধুরা লিনকে বাঁচানোর জন্য নিজেরাই দায়িত্ব নেয়, যদিও লিন নিজেও এগিয়ে আসে আর স্বীকার করে যে সেই খবরটা সেই দিয়েছে। ডিরেক্টর লিনকে প্রতিজ্ঞা করতে বলে যে সে যেন পরের বার হঠকারী সিদ্ধান্ত না নেয়, আগে যেন নিশ্চিত হয়ে নেয়। এরপর ডিরেক্টর তাকে জানায় যে এটা আসলে তার সাহসের একটা পরীক্ষা ছিল, আর তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তির কারণে স্কুল বড় একটা বিপদ থেকে বেঁচে গেছে, যার জন্য সে লিনকে আনুষ্ঠানিকভাবে প্রশংসাও করবে। ক্লাসে ফেরার পর হারায় বুঝতে পারে যে লিন তার স্বপ্ন ঠিক করে ফেলেছে। সে চীনের এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পড়তে চায়। হারায় তাকে সতর্ক করে যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব কঠিন, আর সেই জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। অন্যদিকে চায় আর জং বন্ধুদের সাথে প্র্যাকটিস করছিল, কিন্তু বন্ধুরা প্র্যাকটিসের চেয়ে ঝগড়া আর তর্ক বিতর্কে বেশি ব্যস্ত ছিল। এর মধ্যে তারা দুই ছোট বাচ্চার সাথে প্র্যাকটিস করে, যাদের পেশাদারিত্ব দেখে বড়রাই অবাক হয়ে যায়। কিছুদিন পর লিউ চায় আর জয়ের সাথে কথা বলে। সে জানায় যে তার মনে হয় চায় হয়তো ডিপ্রেশনে আছে, কারণ একা থাকলে সে খুব আলাদা হয়ে যায়। জয়া লিউ একমত হয় যে এটা হয়তো স্মাইলি ডিপ্রেশন নামের কোনো কিছু। তারা চাইকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা চায়ের জন্য একটা সাইকোলজিক্যাল টেস্টের আয়োজন করে, যেখানে স্কোর 50-এর উপরে গেলে ডিপ্রেশনের সম্ভাবনা থাকে। চায় টেস্টটা পূরণ করে, কিন্তু সেখানে স্কোর আসে 45, অর্থাৎ সে ঠিক আছে, তার মধ্যে কোনো ডিপ্রেশন নেই। তাও লিন আর চায়ের সিদ্ধান্ত নেয় যে তারা সবসময় চায়ের সাথে থাকবে, যাতে সে কখনো একা ফিল না করে। তারা চায়ের প্রতিটি মুভমেন্ট খেয়াল রাখে, আর হঠাৎ বাড়িতে গিয়েও তাকে সারপ্রাইজ দেয়। কিন্তু যখন তারা চাইকে বলে যে তারা তার ডিপ্রেশন নিয়ে চিন্তিত, চাই এটি শুনে বেশ অবাক হয়ে যায়। সে হেসে বলে যে আমি তো সবসময় হাসি খুশি মানুষ, আমার আসলে একটা পারফরমেন্স ডিসঅর্ডার আছে, যেটা আমার হাঁটুতে চোট পাওয়ার পর থেকে হয়েছে। জং এ নিয়ে কথা বলতে থাকে, কিন্তু অন্যরা সেটা ভুল বোঝে। জয় তখন তাকে বুঝিয়ে বলে যে একা থাকলে যা একটু শান্ত আর অন্যমনস্ক হয়ে যায়, আর সবার সামনে সে নিজেকে চনমনে রাখে। চায় তখন বন্ধুদের সামনে তার আসল রূপ দেখায়। সে লাফায়, গায়, নাচে, আর সবাইকে বুঝিয়ে দেয় যে একা থাকাটা অদ্ভুত কিছু নয়, বরং সে তখন নিজেকে মুক্ত আর সুখী মনে করে। পরদিন লিন আর জয় ভাবে যে চায়ের অবস্থা হয়তো সিরিয়াস, তাই তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এর জন্য কনসালটেশন ফি আর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু কৃপণ লিউ সে অবাক হওয়ার উদারতা দেখায়। সে তার জমানো সব টাকা দিয়ে দেয়, এমনকি তার ব্যাগে থাকা শেষ টাকাটাও সে দিয়ে দেয়, যা দেখে সবাই খুব অবাক হয়। এটা দেখে চায় বলে সে ভুল বুঝছে, শাস্তি হিসেবে সে লিওর কাছ থেকে সব টাকা নিয়ে নেবে আর তার ক্লাবের কাজে খরচ করবে। এরপর যায় জং এর সাথে থাকে, আর জং তাকে শেখায় যে কিভাবে টেনশন কন্ট্রোলে রাখতে হয়। সে বলে যে নিজের আঙুলে ধীরে ধীরে হাওয়া দাও, এতে তোমার নার্ভাস সিস্টেম শান্ত হবে আর ব্লাড প্রেশার ঠিক থাকবে। টেবিল টেনিস রুমে জং তাকে শেখাচ্ছিল যে কিভাবে ফুট মুভমেন্ট ঠিক রাখতে হয়, যাতে হাঁটুর চোটের সমস্যা কমে আর তার খেলাও ভালো হয়। ঠিক তখন হারায় এসে বলে তাদের ম্যাচে ফোকাস করতে হবে। সে টিচারদের সাথে কথা বলে রাজি করিয়েছে যে কম্পিটিশনের পর সে তাদের বাদ পড়া সব লেসন বুঝিয়ে দেবে। এটা শুনে চায় আর জং দারুণ খুশি হয়, কারণ হারায়ার এই সাপোর্ট তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। তারা মন দিয়ে প্র্যাকটিস করে, আর অবশেষে ম্যাচ ডে চলে আসে। চায়ের প্রতিপক্ষ সে আত্মবিশ্বাসী মেয়েটি যে দ্বিতীয় টিম থেকে এসেছে। চাই ভেবেছিল যে 2 মিনিটেই তাকে সে হারিয়ে দেবে, কিন্তু বাস্তবে ম্যাচটা খুব কঠিন ছিল। শেষ পর্যন্ত চাই তাকে হারিয়ে দেয়, স্কোর অনেক বেড়ে যায়, যা দেখে তার দাদু আর বন্ধুরা অনেক খুশি হয়। জং তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়, যা তার জন্য একটা বড় অর্জন ছিল। চায়ের মাঝে মাঝে একটু দুর্বলতা দেখা দিল, সে ফিরে এসে ম্যাচ জিতে নেয়, আর তাকে বেশ শক্তিশালীও দেখাচ্ছিল। প্রতিপক্ষ তাদের মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করে। মেয়েটি বলে যে এটা মাত্র কোয়ালিফায়ার, এখনই বেশি উল্লাস করো না। চায় তার কথার কোনো পাত্তাই দেয় না। সে তখন খুব কনফিডেন্সের সাথে বলে যে আমরা পরাজয়ের তলানি থেকে উপরে উঠে এসেছি, তাই আমাদের এসব নিয়ে বিন্দুমাত্র ভয় নেই। ম্যাচ শেষে হান তাদের ডিনারের আমন্ত্রণ জানায়। তারা ঠিক করে যে এখন থেকে তাদের একটাই লক্ষ্য, আর সেটা হবে জয়ী হওয়া। পরের দিন জং এর বাবা জং আর মিঙ্গিকে একটা বিলাসবহুল বাড়িতে ডিনারের জন্য নিয়ে যায়, কিন্তু জং এখনো তার বাবার সাথে দূরত্ব বজায় রাখে, আর সেখানে না খেয়ে এসে চলে আসে। মিঙ্গি তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা কোনো অপরাধ করেনি, আর অনেক পুরনো ব্যাপার নিয়ে মন খারাপ করে রাখাটা একদমই ঠিক নয়। কিন্তু জং সেদিকে কান দেয় না, কারণ পরদিন তার সেমিফাইনাল ডেতে জং আর চাই তুখোর ফর্মে ছিল। টিভিতে জং এর বাবা তাকে চিয়ার করে, দাদু আর বন্ধুরাও চাইকে সমর্থন জানায়, এমনকি কমেন্টেরও তাদের দক্ষতার প্রশংসা করে বলে যে স্কুল যদি এবছর অংশগ্রহণ না করত তবে সেটা তার বিশাল বড় ক্ষতি হতো। কিছুদিন পর ফাইনাল ম্যাচ শুরু হয়। জং দুর্দান্ত খেলছিল, প্রতিপক্ষ তাকে সামলাতেই পারছিল না। কিন্তু হঠাৎ জং এর মন খারাপ হয়ে যায়, কারণ সে দেখে যে তার বাবা ম্যাচে এসেছে।
তার মাথায় সেই পুরনো স্মৃতি ফিরে আসে, যেদিন সে জেনেছিল যে তার মায়ের সার্জারির সময় তার বাবা কিভাবে তার কাছ থেকে সবকিছু গোপন রেখেছে। এই মানসিক বিক্ষিপ্ততার সুযোগ নিয়ে প্রতিপক্ষ টানা পয়েন্ট পেতে থাকে, আর জংয়ের খেলার মান একদম বিগিনারের পর্যায়ে নেমে আসে। কমেন্টেটরও বুঝতে পারে যে জংয়ের মনোযোগ হারিয়ে গেছে। জংয়ের বাবা বিষয়টি বুঝতে পেরে ভাবে যে সে ম্যাচ ছেড়ে চলে যাবে যাতে টিম হেরে না যায়, কিন্তু চাই তাকে থামানোর জন্য দৌড়ে যায় আর তাকে প্রতিপক্ষ স্ট্যান্ডে বসায় যাতে জংয়ের নজর বাবার দিকে না যায়। এরপর ম্যাচের রাউন্ড শেষ হয় আর প্রতিপক্ষ জংয়ের থেকে বেশ কিছু পয়েন্ট জিতে যায়। দাদু জয়কে সান্ত্বনা দেয় আর অভিনন্দন জানায় যে প্রথম সে কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। কিন্তু ঠিক তখনই দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নার্সরা বলে যে কোনো আত্মীয়কে জানাতে হবে, কিন্তু তার দাদু তাদের মানা করে দেয় যে চাইকে যেন এই বিষয়ে কিছু না জানানো হয় যাতে সে ম্যাচে মনোযোগ দিতে পারে। অন্যদিকে জং দ্বিধায় পড়ে যায়। তার বাবার আচরণে সে নতুন করে আবার কষ্ট পায়। চাই নিজের ফাইনাল ম্যাচের জন্য তৈরি হচ্ছিল, তার পুরো মনোযোগ ট্রফির দিকে। জং আবার এরিনাতে ফিরে আসে টিমের সাথে থাকার জন্য। সে জায়ের দিকে তাকিয়ে ভাবে যে খবরটা তাকে জানানো উচিত কিনা। সে তার বাবার সাথে কথা বলে আর নিজের ভুল স্বীকার করে। যেভাবে সে তার বাবার পরিস্থিতি না বুঝেই তাকে জাজমেন্ট করেছিল, সে তার বাবাকে দাদুর খবর দেয়। জংয়ের বাবা জিজ্ঞেস করে সে এখন কি করতে চায়। জং উত্তরে বলে সে কিছুই জানে না। তখন বাবা তাকে বলে যে দাদুর শেষ ইচ্ছেটা পূরণ করো। জংয়ের বাবা ডিরেক্টরের কাছে যায় তার দাদুর শারীরিক অবস্থার কথা জানাতে, যাতে হান হাসপাতালে যেতে পারে। ঠিক সেই সময়ে চায়ের পারফরমেন্স পড়ে যেতে শুরু করে, কারণ সে দাদুর স্বাস্থ্যের খবর জানতে চায়। জং তাকে বোঝায় যে সে বাইরে ডিরেক্টরের সাথে কথা বলছে। এতে চায় কিছুটা আশ্বস্ত হয়ে বিশ্রাম নেয়। সে পোশাক বদলে আবার হাসি মুখে এরিনাতে ফিরে আসে, কারণ সে নিজেকে মনে করিয়ে দেয় যে এটা শুধু একটা খেলা যা সে মন থেকে ভালোবাসে। সে আবার ছোটবেলার মতো জন্মনে শক্তিতে খেলতে শুরু করে আর হারানো পয়েন্টগুলো একে একে ফিরে পায়। প্রতিপক্ষ তাকে র্যাকেট পরিবর্তন করার কথা বলে বিচলিত করার চেষ্টা করে, কিন্তু চাই হার মানে না। জং তখন বুঝতে পারে যে প্রতিপক্ষের র্যাকেট থেকে বল অদ্ভুতভাবে স্পিন করছে আর সে চাইকে সেটা রিটার্ন করার কৌশল বলে দেয়। জংয়ের পরামর্শ মেনে চাই জয়ী হয় আর প্রথম স্থান অধিকার করে। তার দীর্ঘদিনের স্বপ্ন সে পূরণ করতে পারে। ম্যাচ শেষে সে দৌড়ে হাসপাতালে যায় আর সে দেখে যে দাদুর অবস্থা এখন খুব ভালো আছে। বন্ধুরা তার বাড়িতে দেখা করতে আসে আর জানতে পারে যে ডাক্তার বলেছে দাদু দ্রুত সুস্থ হওয়ার পেছনে খেলাধুলার প্রতি তার আগ্রহ আর অনুশীলনে বড় ভূমিকা ছিল। দাদু তার পুরনো বন্ধুদের সাথে আড্ডা আর খুনসুটিতে মেতে ওঠে, যা পুরো পরিবেশটাকে খুব মজার করে তোলে। পরে জং চাইকে জিজ্ঞেস করে যদি দাদুর বড় কোনো বিপদ হতো তবে কি সে তাকে ক্ষমা করতে পারত। চাই জানায় সে অবশ্যই ক্ষমা করত, কারণ সে জানে যে সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো জং দাদুর শেষ ইচ্ছাটা পূরণ করেছে। সবশেষে বন্ধুরা তাদের কাছে এসে মজা করতে থাকে আর তারা সবাই মিলে প্রতিজ্ঞা করে যে সারা জীবন তারা অপরের পাশে থাকবে আর তাদের স্বপ্নগুলো পূরণ করবে। আর এভাবেই এই ড্রামাটির একটি সুন্দর সমাপ্তি হয়। তো ড্রামাটির গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।